আমরা আমরা যখনই কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে চাই, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা ইউজ করতে হয়। সাবজেক্ট, and in the place of subject you have to put noun or pronoun, সাবজেক্টের পরে ভার্ব, দেন এক্সটেনশন, এক্সটেনশনের জায়গাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল বসাতে হয়। এইভাবে একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স হয়। এখন সাবজেক্ট, এইভাবে আমি যদি একটা সেন্টেন্স তৈরি করি, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার মিনিং থাকে। সেই মিনিং গুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। অর্থাৎ পার্ট অফ স্পিচ জিনিসটা কি, দেখেন আমি যেটা বললাম, এই আইটা প্রোনাউন, প্লেটা ভার্ব, ফুটবলটা নাউন, ইনটা প্রেপোজিশন, দাটা অ্যাডজেক্টিভ, ফিল্ডটা নাউন। সেই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম বলছি না, এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। অর্থাৎ ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে তো শব্দ লাগবে, ওয়ার্ড লাগবে। একটা একটা বাক্যের ডেফিনেশন কি, যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তো একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা মিনিং থাকে। এই মিনিং গুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, বাংলা অর্থ না। পার্ট অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন, এটা করা শিখতে হবে। এটা শিখতে পারলে কি হয়, যে কোনো প্যাসেজ যখন আপনি রিড আউট করবেন, সেটা যত বড় সেন্টেন্স হোক না কেন, যত বেশি ফ্রেজ বা ক্লজ যুক্ত করা থাকুক না কেন, যদি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন, তাহলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন। মানে পার্ট অফ স্পিচ জিনিসটা কি, প্রত্যেকটা ওয়ার্ডের নাম থাকে এবং নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। যেমন আমরা সবাই মানুষ, প্রত্যেকটা মানুষের একটা নাম আছে, এটা রহিম, এটা করিম, এটা জসিম। প্রত্যেকটা মানুষের একটা ডেজিগনেশন আছে, এই লোকটা টিচার, এই লোকটা অফিসার, এই লোকটা প্রফেসর, এই লোকটা ইঞ্জিনিয়ার, এই লোকটা ডক্টর। এরকম প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, এবং এই নামগুলো আবার কখনো মুখস্থ রাখা যায় না। এগুলো কিন্তু সেন্টেন্সের অবস্থানের উপর ডিপেন্ড করে পরিবর্তন হয়। অর্থাৎ আপনি যে মুখস্থ করে রাখবেন যে এই ওয়ার্ডগুলোই নাউন, বা এই ওয়ার্ডগুলোই প্রোনাউন, বা এই ওয়ার্ডগুলোই অ্যাডজেক্টিভ, এরকম হয় না। পরিবর্তন হতে পারে এই পার্ট অফ স্পিচ গুলো। এই জন্য সেন্টেন্সের ফাংশন আমাকে ঠিকভাবে বুঝতে হবে। একই ওয়ার্ড বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে বসতে পারে, এবং বসে সম্পূর্ণ সেন্টেন্সের মিনিং এর পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন মনে করেন WALK, ওয়াক, এই শব্দটা আপনার চোখে কি মনে হয়, এটা কোন পার্ট অফ স্পিচ? এই শব্দটা ওয়াক মানে হাঁটা, এটা এটা কি? এটা একটা ভার্ব। এটা একটা ভার্ব। ভার্ব, রাইট? তাহলে আমি যদি বলি হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? সে রাস্তায় হাঁটতেছে। সে রাস্তায় হাঁটতেছে। তাহলে ইজ ওয়াকিং, ইজটা আমার অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব, এবং টেন্স দেখে আপনি বুঝতে পারছেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স, তাই না? কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই ওয়াকিংটা কি, মেইন ভার্ব, অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়, যে হাঁটতেছে। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, একই ওয়ার্ড আমি যদি এইভাবে ইউজ করি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? একটি ভালো হাঁটা এক্সারসাইজ। একটি ভালো ব্যায়াম। এবং এই যে ইজটা এখানে আছে, এই ইজ এখানে মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, আর উপরেরটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স, একই ওয়ার্ড, বাট পার্ট অফ স্পিচের পরিবর্তনের কারণে দুইটা সেন্টেন্সের মিনিং এর চেঞ্জ হয়ে যাচ্ছে। এই প্রথম মানে সেন্টেন্সে, ওয়ার্কিং কি অ্যাডভার্ব? যে ওয়াকিংটা লিখলাম এটা আমার ভার্ব, পরবর্তী সেন্টেন্সে যে ওয়াকিংটা লিখলাম এটাকে বলা হয় জিরান। নন ফাইনাইট ভার্বের একটা পার্ট হচ্ছে জিরান, হ্যাঁ, আইএনজি। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটাকে বলা হয় নাউন। সাবজেক্টের স্থানে আসছে না, সাবজেক্ট কি হয়, নাউন বা প্রোনাউন। এটা অ্যাডভার্ব কেন হবে, এটা হচ্ছে নাউন। এটা কি, জাস্ট নাউনের কাজ করে, হাঁটা। জাস্ট, মানে এখানে কোনো অ্যাকশন দেয় না, একটা ওয়ার্ড জাস্ট। পৃথিবীতে যত ওয়ার্ড আছে সবই নাউন। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন, ঠিক আছে? সেটা কোনো জায়গার নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, কাজের নাম হতে পারে, সবই নাউন। তাহলে বলতে পারেন যে অন্য পার্ট অফ স্পিচ কিভাবে হয়? অন্য পার্ট অফ স্পিচ সেন্টেন্সে তার অবস্থান এবং তার অ্যাকশনের উপর ডিপেন্ড করে হয়, যে একটা ওয়ার্ড কোথায় বসতেছে, কার জায়গায় বসতেছে, কার জন্য বসতেছে, কার সাথে কানেক্টেড হচ্ছে, এগুলো ডেফিনেশন অনুযায়ী আমার পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করতে হয়। যেমন আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি জানেন, বলতে পারেন? একটি বালককে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এইখানে যে ওয়াকিংটা আছে, অনেকে এই ধরনের ভার্বের সাথে আইএনজি দেখলে মনে করে কন্টিনিউয়াস টেন্স, বাট এটা তো কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস টেন্স হলে এর আগে তো অ্যাম, ইজ আর, ওয়াজ আর এগুলো থাকবে।
আহ, চেনা যাচ্ছে না কোন কন্টিনিউয়াস বা কি। তো এটা জাস্ট ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা শব্দ, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাজেক্টিভের কাজ করে। এই যে বয়, এই বয়টাকে মডিফাই করে। সো অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ। তাহলে একই ওয়ার্ড আমি তিনটা সেন্টেন্সে ব্যবহার করলাম, এবং তিনটা সেন্টেন্সের অর্থ কিন্তু তিন রকম। কেন হচ্ছে? পার্ট অফ স্পিচের পরিবর্তনের কারণে। প্রথম সেন্টেন্সে এই ওয়ার্ডটা ভার্ব, পরের সেন্টেন্সে এই ওয়ার্ডটা নাউন, পরের সেন্টেন্সে এই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ। প্রথম সেন্টেন্সের বাংলা অর্থ কি? যে সে রাস্তা দিয়ে হাঁটতেছে। তারপরেরটার অর্থ কি? হাঁটা একটা ভালো ব্যায়াম। তারপরেরটার অর্থ কি? আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। দেখছেন, তিনটা সেন্টেন্সেরই কিন্তু মিনিং ভিন্ন। পার্ট অফ স্পিচ চেঞ্জ। আবার আবার যে স্পেলিং কিন্তু একদম সেম, একই ওয়ার্ড ওয়াকিং, বাট তিন ভাবে বসতেছে। বুঝতে পারছেন আমি কি বললাম? এই জন্য আমাদের ইংলিশে কথা বলতে না পারার, বা একটা সেন্টেন্স একটা প্যাসেজ রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং বের করতে না পারার মেইন ব্যারিয়ার বা বাধা এই পার্ট অফ স্পিচকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারা। স্পিচ কিন্তু আসলে ভালোভাবে আমরা শিখি নাই, মানে পড়ার জন্য যেটুকু পড়া পড়া হয়েছে, কিন্তু খুব ভালো করে যে রপ্ত করা সেটা হয়নি। হ্যাঁ, রপ্ত করা বলতে আমরা পার্ট অফ স্পিচ এগুলো, আমি যে ওয়ার্ড গুলোর কথা বলছি এগুলোর নাম সম্পর্কে আপনি চেনেন, জানেন, পরিচিত, ডেফিনেশনও বোঝেন যে এই জিনিসটা এরকম, কিন্তু এদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই যেটা, প্র্যাকটিক্যাল ব্যবহার যেটা, এইটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ প্র্যাকটিক্যালি রাইটিং এ, কনভারসেশনে, কমিউনিকেশনে আমরা কিভাবে এগুলোকে ইউজ করব, এই বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে? শুধু গ্রামেটিক্যাল সেন্স গুলো শিখে রাখলে হবে না। তো এই পার্ট অফ স্পিচ নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে আমি আপনাকে এক একটা পার্ট অফ স্পিচ ইন ডিটেলসে বোঝাবো প্র্যাকটিক্যালি। বুঝতে পারছেন? এখন দেখেন, যে বিষয়টা আমি বলছি, এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যে এই পার্টিকুলার স্ট্রাকচার আমাদের প্রয়োজন হয়, এবং এইখানে আমার স্ট্রাকচারটাতে কি আছে, যে সাবজেক্ট লাগবে। যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট দরকার। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন ইংলিশে বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা সেন্টেন্স এর সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আই, অথবা উই মানে আমি, অথবা আমরা, অথবা ইউ তুমি, বা হি, বা সি, বা দে, অথবা রহিম, অথবা করিম। এই ধরনের ওয়ার্ড গুলোই তো সাবজেক্ট হয়, তাই না? আমার কথা বুঝতে পারছেন? একটা সেন্টেন্স আমার সাবজেক্ট, একটা সাবজেক্ট কি হতে পারে? এই রিলেটেড কিছু ওয়ার্ড আমার সাবজেক্ট হবে। সাবজেক্টের পরে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে আমাকে ভার্বের ব্যবহার করতে হয়। বাংলা এবং ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারের পার্থক্যটা হচ্ছে এটা: বাংলায় ভার্ব লাস্টে বসে, শেষে বসে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে। ইংলিশে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে বসে। ঠিক আছে? সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে, সেই ভার্বটা সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট রাখতে হবে। যেমন মনে করেন, আই ইট আমি খাই, উই প্লে আমরা খেলি, ইউ ডু তুমি করো, হি ড্রাইভ সে চালায়, শি ড্র সে আঁকে, দে গো তারা যায়, রহিম স্পিক রহিম বলে। এটা লিখলাম না। এই যে প্রত্যেকটা সেন্টেন্স আমি সাবজেক্টের পর যে ওয়ার্ড গুলো লিখলাম, আপনি দেখে বুঝতে পারছেন এগুলো ভার্ব। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, স্পিক মানে বলা। এই ভার্বের পরে আমাদের অবজেক্ট বসাতে হবে। এখন একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে এই সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, এবার এই যে এক্সটেনশন, এই অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল, এই জিনিসগুলো কি? এগুলোকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট। এইগুলো সম্পর্কে আপনার পরিচিত হতে হবে। একটা মিনিট একটু ওয়েট করেন, এগুলো সম্পর্কে পরিচিত হতে হবে। ঠিক আছে? যেটা বলছিলাম,
এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে আমার অবজেক্টের প্রয়োজন। এই অবজেক্টটা কিভাবে পাওয়া যায় জানেন? অবজেক্টটা পাওয়া যায় কোনো সেন্টেন্সের ভার্বকে, অবজেক্ট মানে কর্ম, সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া। সো কোনো সেন্টেন্সের ভার্বকে আপনি যদি হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করেন, এই দুইটা ওয়ার্ড হোয়াট অ্যান্ড হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন আমি খাই, কাকে খাই, কি খাই, দুটো অবজেক্টও আসতে পারে সেন্টেন্সে, আবার একটাও আসতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি কি খাই, আপনি যা খান, ভাত খান, ডাল খান, রুটি খান, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে সিচুয়েশন অনুযায়ী অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, অবজেক্ট নিয়ে টেনশন করতে হয় না। সো আই ইট রাইস, আমি ভাত খাই, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। এখানে কিন্তু এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি, কি খেলি, উই প্লে ফুটবল, চেস, ক্রিকেট, হোয়াট এভার ইউ ক্যান প্লে, জাস্ট ভার্বকে প্রশ্ন করেন প্লে কি বা কাকে দিয়ে। সো উই প্লে ফুটবল, ফুটবল, দ্যাট ইজ ফুটবল দ্য বা কমপ্লিট সেন্টেন্স। ক্রিকেট। ইউ ডু, তুমি করো, কি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভ, সে চালায়, মানুষ চালায় কি, গাড়ি চালায়। বেকার। হি ড্রাইভস আ কার, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। এইভাবে আমাদের শি ড্রস, সে আঁকে, কি আঁকে, শি ড্রস আ পিকচার, পিকচার, একটা পিকচার। ছবি আঁকে। সো এইভাবে আপনি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। এখন দেখেন দে গো, তারা যায়, এই গো শব্দটাকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন তো দেখবেন কোনো উত্তর পাবেন না। কি যায়, কাকে যায়, উত্তরটা কি মিলানো যায়, অ্যাপ্রোপ্রিয়েট হয়? হয় না। আপনি যদি বলেন কোথায় যায়, তাহলে কিন্তু একটা অ্যান্সার বলা যায়। যেমন কি খায়, ভাত খায়, কি খেলে, ফুটবল খেলে। এখন কি যায়, হয় কখনো? হয় না। তাহলে তারা কোথায় যায় এটা বললে হয়। ফর এক্সাম্পল দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। তো এই কোন সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আবার সব সেন্টেন্সে যে অবজেক্ট পাওয়া যাবে এটা না। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায়, তাহলে একটা সেন্টেন্সের ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করতে হয়। এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। ওয়েন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়। ওয়াই দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়। যেমন তারা যায়, কোথায় যায়, স্কুলে যায়। সো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ এইগুলো আমাকে বুঝতে হবে। এটা কেন বুঝতে হবে জানেন? রেকর্ডিংটা তো পাবো, রাইট? হ্যাঁ, এটা কেন বুঝতে হবে জানেন? কোন সেন্টেন্সে, কথাটা একটু বোঝেন, কোন সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে, সেই সেন্টেন্সে কিন্তু প্যাসিভ ভয়েস করা যায় না। যেমন আই ইট রাইস, আপনি এটার প্যাসিভ করতে পারবেন, রাইস ইজ ইটেন বাই মি। উই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই আস। কিন্তু দে গো টু স্কুল, এই সেন্টেন্সটা আপনাকে দিয়ে যদি কেউ বলে যেটার প্যাসিভ করেন, তো আপনি কখনোই করতে পারবেন না। এটার প্যাসিভ করা যায় না, এটার প্যাসিভ হয় না। কেন হয় না? কারণ এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। যার অবজেক্ট থাকে না তার প্যাসিভ আপনি করতে পারবেন না। তো এই জন্য এগুলো বুঝতে হয় যে অবজেক্ট কাকে বলে, অবজেক্ট জিনিসটা কি আর কোথায় থাকে না। তো যাই হোক, রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, একটু বোঝার ট্রাই করেন। একটা মিনিট, প্রচুর পরিমাণে এখন আমার এই ফ্রি ক্লাস, আরেকটা ক্লাস বাকি আছে, তো এই জন্য আর কি প্রচুর স্টুডেন্ট নক দেয়, কল দেয়, বুঝছেন। আরেকটা ক্লাস হলে এই ঝামেলাটা শেষ হয়ে যাবে। না হলে প্রচুর স্টুডেন্ট আসতে থাকে, ভর্তি হচ্ছে প্রতিদিন। এই আপনাকে ক্লাস নিচ্ছে এর ভিতরে, ক্লাসটা অনেক ভালো করেন এই আসলে। এই যে আমি আপনাকে দেখলাম কালকে। আপনাকে ক্লাস নিচ্ছে এর ভিতরে 2-3 জন ভর্তি হয়ে গেছে অলরেডি, এই আপনার এইটুকু টাইমের ভিতরে। তো এই জন্য আর কি জাস্ট একটু ওয়েট করেন। এইটা শেষ হলেই মানে আমার এই ফ্রি ক্লাসটা, এটা এখন শেষ করে আর পরে সামনের মাসে গিয়ে এটা আবার শুরু হয়। তো এই জন্য এখন একটু চাপ যায় এই টাইমটাতে। আচ্ছা, তো দেখেন বোঝার ট্রাই করেন। যেটা বলছি সেটা হচ্ছে, এইভাবে আমি মনে করেন কমপ্লিট সেন্টেন্স গুলো লিখলাম যে আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হ্যাঁ, আহ শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। রহিম স্পিক্স ইন ইংলিশ, রহিম ইংরেজিতে কথা বলে। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এই সেন্টেন্স গুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই সেন্টেন্স গুলো আমরা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করতে বা তৈরি করতে অভ্যস্ত আমাদের ডে টু ডে লাইফে, তাই না? কিন্তু আমরা কি একটা সেন্টেন্সকে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখবো? এই যে আপনি প্রথমে কথা বললেন যে আমি লং সেন্টেন্স করতে পারি না,
হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স, কিভাবে একটা সেন্টেন্সের ভিতরে আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি। হাউ ক্যান উই মডিফাই আ পার্টিকুলার সেন্টেন্স, কিভাবে একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারি, কিভাবে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়, এরকম ছোট সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স কিভাবে লং করা যায়। তার জন্য দেখেন, এই এই যে অবজেক্ট লিখলাম না, এই অবজেক্টের পর কোন সেন্টেন্সের ভার্বকে আপনি যদি এই WH ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করেন, একটা সেন্টেন্স বড় হতে থাকে। যেমন আমি খাই, এখন আমি কি খাই? ভাত খাই, এটা আমার অবজেক্ট। এইবার এই ইটটাকে আবার আপনি প্রশ্ন করেন, হাউ ডু আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাই, হাউ মানে কিভাবে, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ খাওয়ার সময় আপনার আচরণটা, আপনার ম্যানারটা কেমন থাকে, আপনার বিহেভিয়ারটা কেমন থাকে। ফর এক্সাম্পল, আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই। দেখেন আমার সেন্টেন্সটা একটু বড় হয়ে গেল, রাইসের ওইখানে ফুল স্টপ ছিল, সেখান থেকে আমি সেন্টেন্সটাকে আরেকটু মডিফাই করতে পারলাম। আবার আপনি যদি বলেন, ওয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান? সো আমি আমার রুমে বসে ভাত খাই। আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম। ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে, তো প্রেপোজিশনের উপর ডিটেলস ব্যবহার আছে, আমি দেখাই দেবো। অ্যাট মাই রুম, সো দ্যাট ইজ অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যে ভাত খান, আপনি কখন ভাত খান? আমি দিনে 3 বার ভাত খাই। আপনার মানে এটা সিচুয়েশন অনুযায়ী যে ধরনের অ্যান্সার আসবে আপনি শুধু বসাবেন। হ্যাঁ, এইভাবে 3 টাইমস পার ডে। আপনি যে ভাত খান, আপনি কেন ভাত খান? ওয়াই ডু ইউ ইট রাইস? আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য ভাত খাই, শক্তি পাওয়ার জন্য ভাত খাই। দ্যাট ইজ কল্ড adverb of reason. If you ask the question to the verb with why, you will get the reason. I eat rice very slowly at my room 3 times a day to get energy in my body. In my body. তাহলে এবার আপনি একটু রিয়েলাইজ করেন, আমার সেন্টেন্সটা ছিল জাস্ট এই রাইসের এই ভার্বকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম যে গেট এনার্জি ইন মাই বডি, এই এটা যে পেলাম। ওয়ার্ডটা দিয়ে, ওয়াই দিয়ে, ওয়াই এই WH ওয়ার্ড গুলো দিয়ে একটা সেন্টেন্স, দেখেন এই জন্য বলছি মানে আমরা, আমি তো আপনাকে পড়াবো, আপনি যতদিন না পর্যন্ত পারবেন আপনি শিখতে পারবেন, থাকতে পারবেন। হ্যাঁ, একবারে খুব বেশি নিতে গেলে হবে না, তাহলে গুলিয়ে ফেলবেন। আমরা অল্প অল্প করে এগোবো, যাতে করে যতটুকু আমি পড়াই ততটুকুই যাতে আপনি ক্যাপচার করতে পারেন। শুধু পড়াই চলে গেলে তো হবে না যদি না আপনি সেটা নিতে না পারেন। হ্যাঁ, তো এই জন্য আমরা একটু একটু করে এগোবো। তো দেখেন কি বলছি এখানে, আমি ভাত খাই, আমার এই পর্যন্ত কিন্তু একটা সেন্টেন্স ছিল, এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স ছিল। এবার আমি কি বলছি, একটা সেন্টেন্সকে আমি এর থেকে আরো বড় করব, লং করব। কিভাবে করব? এই যে ভার্বটা ইট, এটাকে আমি কোশ্চেন করব এই ওয়ার্ড গুলো দিয়ে। প্রথমে আমি হাউ দিয়ে যদি প্রশ্ন করি, আমি কিভাবে ভাত খাই, আমি স্লোলি ভাত খাই, এটাকে বলা হয় অ্যাডভার্ব। আমি যখন পার্ট অফ স্পিচ ডিটেলসে পড়াবো তখন আপনার এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, অ্যাডভার্বের জায়গায় যখন আসবো তখন ক্লিয়ার হবে। সো এই ভেরি স্লোলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এগুলো হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড, ঠিক আছে। অ্যাট মাই রুম অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট মাই রুম, এটা কিভাবে পেলাম? এই ইটটাকে হোয়ার দিয়ে কোশ্চেন করে, যে আমি যে ভাত খাই আমি কোথায় খাই, আমার রুমে খাই। আবার হোয়েন দিয়ে কোশ্চেন করেন ইটকে, আপনি যে ভাত খান আপনি কখন খান? আমি 3 বার খাই দিনে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি, টাইম। আপনি যে ভাত খান আপনি কেন খান? ওয়াই ডু ইট রাইস, আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই। গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, টু প্লাস ভি অন, এটাকে বলে ইনফিনিটিভ। কোনো কিছু করতে, চলতে, লিখতে, বলতে, দিতে, নিতে এই ওয়ার্ডটার ব্যবহার হয়, টু গেট এনার্জি ইন মাই বডি। সো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। হোয়াই হ্যাপেন, কেন ঘটে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমরা কিভাবে ফুটবল খেলি? ফর এক্সাম্পল, আমরা খুবই পলাইটলি ফুটবল খেলি, খেলার মাঠে মারামারি করি না। অর্থাৎ আমাদের আচরণটা কেমন, বিহেভিয়ারটা, ম্যানারটা কেমন, এটা পাবেন যদি হাউ দিয়ে প্রশ্ন করেন ভার্বকে। পেলেকে প্রশ্ন করেন, সো উই প্লে ফুটবল, একটা কোশ্চেন, তো আমরা পলাইট। যে প্রথমে যে ভার্বকে কোশ্চেন করবো সেটা কি এরকম কি ম্যান্ডেটরি যে না প্রথমে কি হাউ দিয়ে করবো নাকি হোয়াট বা হ্যাঁ, এই মানে অ্যাডভার্ব এরকম নির্দিষ্ট একটা প্রথমে কি এই হাউ? যেভাবে লিখছে এইভাবেই অ্যাডভার্ব নির্দিষ্ট একটা অর্ডার মেনটেন করে, সেটা হচ্ছে এম পি টি প্লাস আর। অর্থাৎ আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন। এই অর্ডারটা মেনটেন করলে গ্রামাটিক্যালি কারেক্ট থাকে, ঠিক আছে। আগে হাউ দিয়ে, তারপরে হোয়ার দিয়ে, তারপর হোয়েন, তারপর হোয়াই। বুঝতে পারছেন? এভাবে করলে আপনার গ্রামাটিক্যালি সেন্টেন্স গুলো মেনটেন করা হবে। প্লেস টাইম তারপরে তারপরে মানে রিজন, প্লেস এটাকে টাইম বলে রিজন, আরে কারণ, রিজন, হ্যাঁ কারণ। হ্যাঁ, হ্যাঁ, কারণটা কি, আমি কাজটা কেন করি, আমার কারণটা কি, ঠিক আছে। তাহলে দেখেন,
উই প্লে ফুটবল পলাইটলি, আমরা পলাইটলি ফুটবল খেলি। এবার আমরা যে ফুটবল খেলি, আমরা কোথায় ফুটবল খেলি, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আপনি কোথায় দিয়ে প্রশ্ন করেন, ওয়ার ডু ইউ প্লে ফুটবল? ফিল্ড। ইন দ্য ফিল্ড। ফিল্ড। ওকে, সো উই প্লে ফুটবল পলাইটলি ইন দ্য ফিল্ড। এবার আমরা যে মাঠে ফুটবল খেলি, আমরা কখন খেলি? বিকাল বেলায় ফুটবল খেলি। তাহলে সকালবেলা অ্যাট উই প্লে আফটারনুন। ফুটবল হ্যাঁ, ইন দ্য ফিল্ড। অ্যাট আফটারনুন, এই আফটারনুন আফটারনুন। ইভিনিং এর আগে অ্যাট প্রিপজিশন বসানো যায়, সো অ্যাট আফটারনুন। ঠিক আছে, এরকম প্রিপজিশনের ব্যবহারটা আমি শিখাবো, ভিতর থেকে একটু প্রিপজিশনের ব্যবহার শিখতে হয়। এরপর আমরা যে বিকাল বেলা ফুটবল খেলি, আমরা কেন ফুটবল খেলি, ওয়াই ডু উই প্লে ফুটবল? ফর এক্সাম্পল, আমি শারীরিক ব্যায়াম করার জন্য খেলি, আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি, সুস্থ থাকার জন্য খেলি। হ্যাঁ, গেট তো ফিট অথবা হ্যাঁ দেখেন, এটা আপনি বলতে পারেন যে আমি শারীরিক ব্যায়াম করার জন্য ফুটবল খেলি, তো আপনি বলতে পারেন টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, অর ফর গেটিং ফিট, অর টু গেট ফিট। হ্যাঁ, ফিজিক্যালি। এইভাবে আপনি কথাগুলো মানে একটা রিজনকে আপনি মেনশন করতে পারেন। বুঝতে পারছেন, যে কোনো রিজন, আপনি কেন খেলেন, আপনার উদ্দেশ্যটা কি, রিজনটা কি আপনি বলতে পারেন। টু ডু। তাহলে এই পলাইটলি শব্দটাকে কি বলে? অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দ্য ফিল্ড, এটাকে কি বলে? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট আফটারনুন, ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাডভার্ব অফ রিজন। To do physical exercise, adverb of reason. Okay, রিজন। so in this way you have to make long English sentences from short sentence. First of all, you need a particular subject. After the subject you have to put a verb. Okay, after putting this verb you have to take a object for making a complete sentence. For example, how can you get object? You have to ask the question to the verb with what and whom for getting object. Have you understood what I have said? After completing this আমাদের ফার্স্টে object, কোশ্চেন করতে হবে, yes, what দেন and উইল whom গেট কে, দ্য অবজেক্ট। object পাওয়ার জন্য। After getting this object, for making long English sentences, for increasing more information in your sentences, you have to again ask the question to the verb with how, where, when, and why. Then in this way, you can make long or large English sentences. Whatever you want to express in Bengali, you will be able to write it or speak in English. বুঝতে পেরেছেন কি বললাম? কঠিন? সহজ না? কঠিন না। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা বুঝতে করেন তো, পারছি। দেখেন তো পারেন কিনা। হি ড্রাইভস আ কার, এটা আমি হি বড়। ড্রাইভস দ্য কার। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, কোশ্চেন করেন হাউ দিয়ে। হাউ ডাজ হি ড্রাইভ আ কার? সো হি ড্রাইভস আ ড্রাইভস দ্য কার, কার। ফর হ্যাঁ, এক্সাম্পল, কেয়ারফুলি। স্লোলি ওকে, বা অথবা কেয়ারফুলি, কেয়ারফুলি, হি হ্যাঁ ড্রাইভস দ্য স্লোলি কার বলতে পারেন। কেয়ারফুলি। হ্যাঁ, সে সতর্কতার সাথে কেয়ারফুলি। গাড়ি চালায় বা কেয়ারফুলি গাড়ি চালায়। হ্যাঁ, এটা আমার ম্যানার। এবার সে কোথায় গাড়ি চালায়? হি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি অন দ্য রোড, অন দ্য বা রোড। অন দ্য বিজি রোড। হ্যাঁ, এবার আহ তারপরে হচ্ছে টাইম, কখন চালায়? হি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি অন দ্য রোড নাইট অথবা ওকে, ইন আফটারনুন। দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। ঠিক আছে, এভাবে বলা যায়। এবার সে যে গাড়ি চালায়, সে কেন চালায়? সে টাকা উপার্জন করার জন্য গাড়ি চালায়। ঠিক আছে, এটা আমার রিজন, আমার কারণটা কি তার। হ্যাঁ, গেটিং, গেটিং মানি না, না। ফর গেটিং না, আর্ন বলতে পারেন, উপার্জন করা। টু আর্ন মানি, অথবা টু আর্ন টু মানি। আর্ন এর পরিবর্তে ফর আর্নিং দিতে পারেন। প্রিপোজিশনের পর ভার্ব হলে তার সাথে আইএনজি বসাতে হয় টু বাদে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মটা বসে, বাট আদার্স প্রিপোজিশনের পরে ভার্ব বসালে তার সাথে আইএনজি বসাতে হয়। ঠিক আছে, এই হচ্ছে মেইন বিষয়। তাহলে এইভাবে এই মানে সেন্টেন্স গুলো ফর ট্রান্সলেট হিজ করা যায়। ফ্যামিলি, এটা আরো যোগ করা যায় না, ফর হ্যাঁ হিজ হ্যাঁ ফ্যামিলি। হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই যাবে। তাহলে এই কেয়ারফুলিটাকে আমরা কি বলছি? অ্যাডভার্ব অফ কি, ম্যানার। অন দ্য রোড, ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ হ্যাঁ, প্লেস। অ্যাডভার্ব অফ, প্লেস, হ্যাঁ, জায়গাকে অ্যাডভার্ব বোঝাচ্ছে। অফ টাইম। ইন দ্য ইভিনিং, অ্যাডভার্ব অফ টাইম। টাইম, এরপর টু আর্ন মানি, অ্যাডভার্ব রিজন, অ্যাডভার্ব রিজন। রিজন। গুড, এই তো পেরে গেছেন। তো এইভাবে
এই সেন্টেন্স গুলো আপনি চেষ্টা করবেন নতুন কিছু ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা। আমি আপনাকে কিছু ভার্ব লিখে দিচ্ছি, একটু পারলে স্ক্রিনশট দিয়ে নিন। আপনি ফোন থেকে ক্লাস করছেন মোবাইল দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রাইট, টেক, ইনভাইট, বট, গেভ। এই যে পাঁচটা ভার্ব আমি এখানে লিখলাম, দুইটা ভার্বের পাস্ট ফর্ম লিখছি, তিনটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই পাঁচটা ভার্বের আগে যে কোনো একটা সাবজেক্ট নেবেন, আই, উই, ইউ, হি। নেওয়ার পরে এই ভার্বটা বসাবেন। বসানোর পরে কমপ্লিট সেন্টেন্স করবেন। কিভাবে? ভার্বকে কোশ্চেন করবেন টি দিয়ে, হোয়াট এবং হুম দিয়ে। তারপরে সেন্টেন্সটাকে আরো বড় করবেন, এই যেভাবে আমি দেখাই দিলাম এই ওয়েটা ফলো করে। ঠিক আছে? পারবেন? ইনশাল্লাহ, মানে তো করতেই হবে, শেখার শিখতে হলে করতেই হবে। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে এটা একটু আপনি কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? ওকে। আমাকে রেকর্ডিংটা তো দিবেন, তাই না? হ্যাঁ, রেকর্ড পেয়ে যাবেন আপনি, এটার রেকর্ড করেছি আমি ক্লাস। আর ঠিক আছে। ক্লাস হলে কি আপনার হ্যাঁ, আপনি তাহলে কোন 3 দিন ক্লাস করবেন? সানডে, টুইসডে, থার্সডে, আজকে কি বার? সানডে। সানডে। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো একটু করবেন নেক্সট ক্লাসে। এটা তো আমি একটা ওয়ে দেখালাম যে সেন্টেন্স কিভাবে লং হয়, কিভাবে বড় হয়। এর পরের ক্লাসটাতে আমরা দেখবো যে সেন্টেন্স গুলোকে অ্যাকচুয়ালি কিভাবে টাইমের চেঞ্জ করতে হয়, সেন্সের পরিবর্তন করতে হয়। অর্থাৎ এটা তো একটা ওয়ে দেখালাম যে কিভাবে আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে যখন পারি। এরপর আরেকটা আমাদের বুঝতে হবে যে আমরা যে স্পিকিং করি, স্পিকিং করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা ভাবি সেটা সঠিক ফর্মে পুট করতে পারি না। কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, ভার্বের ফর্ম সঠিকভাবে বসাতে হয় সেন্টেন্সে। এটা আমি নেক্সট ক্লাসে আপনাকে দেখাবো। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আর কোনো কোশ্চেন আছে?